আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Redmi Note 17 Pro 5G আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। Redmi Note 17 Pro প্রাইস ইন বাংলাদেশ। ওকে, এটা অবশ্যই একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। তো গাইস ফাইনালি রেডমির নাম্বার সিরিজ যেটা রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এইটা হলো রেডমি নিউ নোট 17 প্রো 5G। এটা হলো তোমার Redmi Note 17 Pro 5G। ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, মানে আগের যে ভ্যারিয়েন্ট বা আগের যে ভার্সনগুলো ছিল ওগুলো থেকে এটা কিন্তু আসলে দেখতে অনেকটা সুন্দর, অনেকটা প্রিমিয়াম লাগছে। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। এটা এমন একটা ফোন যেখানে Xiaomi চেষ্টা করেছে তাদের বেস্ট দেওয়ার। এটাকে আপনি রেডমি নাম্বার সিরিজের সব থেকে ডিউরেবল ও বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোন বলতে পারেন। আই থিঙ্ক আপনি 25 থেকে 30 হাজার টাকার একটা স্মার্টফোনে কি চান? একটা ফোন দেখতে সুন্দর, অনেক স্ট্রং, যাতে লং টাইম ইউজ করা যায়, বড় ব্রাইট অ্যান্ড কালার একুরেট ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই সব কিছুই তো একটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা অনেক ভালো চাই, অনেক বড় ব্যাটারি, চার্জিং স্পিডটা অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা সব থেকে বেশি ম্যাটার করে। তো এই সব কিছুই পাচ্ছেন, বাট বর্তমানে হাই প্রাইস রেঞ্জের বাজারে একটা ফোন সস্তা বা কম দামিও তো হওয়া দরকার। আর তার জন্যই এই ফোনটা রেডমি নোট 17 প্রো 5G। এই ফোনটার যে বেস ভেরিয়েন্টটি রয়েছে সেটা চাইনিজ মার্কেটে 1599 ইউয়ানে লঞ্চ করে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 29 থেকে 30 হাজার টাকার মতন হয়। তো 29 থেকে 30 হাজার টাকা বাংলাদেশের প্রাইস হয়, ঠিক আছে। বাট যখন বাংলাদেশে এটা আসবে ট্যাক্স দিয়ে, তখন এটার প্রাইস মানে প্রাইস হয়ে দাঁড়াবে তোমার কি মানে তোমার মানে 34 থেকে 40-এর মধ্যে ধরে রাখতে পারো এই আর কি। তখন এটা আসলে কি বলে, মানে এটা মিড রেঞ্জের ফোন হিসেবে হবে না, মানে এটা হাই মিড রেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বাট হাই মিড রেঞ্জ হিসেবে এটা কতটা পাওয়ারফুল সেটা এখন দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। চলুন কথা বলা যাক এই স্মার্টফোনটাকে নিয়ে। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং, হোয়াইট কালারের বক্স, বক্সের মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে দেখছে একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, কিছু ডকুমেন্টেশন। ব্যাক কভারটা কিন্তু আসলে সুন্দর, মানে প্রিমিয়াম একটা ব্যাক কভার দিয়েছে, যেটা কিন্তু আসলে মানে ট্রান্সপারেন্ট। এটা হলো প্রিমিয়াম ব্ল্যাক কালার, যেটা আসলে একদম খুবই মানে আমার কাছে প্রিমিয়াম হচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এরপরে ফোন চার্জার 67 ওয়াটের উইথ টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। তো সবকিছুই থাকছে, আপনাকে আলাদাভাবে একটা টাকা খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এবার যদি আমরা রেডমি নোট 17 প্রো স্মার্টফোনটার দিকে আসি, দেখুন একটা জিনিস তো একদম ক্লিয়ার, রেডমির নাম্বার সিরিজে যখন রেডমি 14 সিরিজ এসেছিল, এরপরে 15, তো এই দুইটার মধ্যে তেমন একটা চেঞ্জেস ছিল না। বাট রেডমি নোট 17 প্রো বাকিদের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আসলে ডিফারেন্ট মনে হচ্ছে। এটা কোনো ওয়ান প্লাসের একটা ফোন, অবশ্যই মানে ডিজাইনের যে ক্যামেরা হিসেবে ডিজাইন যাচ্ছে না, ওয়ান প্লাস অথবা কি ওপ্পোর ফোনের সাথে অনেকটা মিল দেখা যায় অনেকটা, বাট পুরোপুরি না। ঠিক আছে, বাট তারপরও একটা ফ্রেশ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। আর কালারটা যেহেতু হোয়াইট, তো দেখতে মানে ফোনটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো ভিডিও প্লে করি। একদম প্রিমিয়াম একটা ডিজাইনের সাথে এসেছে, ব্যাক সাইডে গ্লাস ব্যাক, ইটস লুকস ভেরি নাইস। এর আরো 3টে কালার ভেরিয়েন্ট রয়েছে, এইটা হোয়াইট, বাকি ব্ল্যাক, ব্লু অ্যান্ড পার্পেল। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, একদম ফ্ল্যাট একটা ডিজাইন। ইনহ্যান্ড ফিলটা একটু হেভি লাগে বিকজ এখানে দেওয়া আছে 9000 mAh এর অনেক বড় ব্যাটারি। ওরে ভাই, 9000 mAh এর বিশাল বড় ব্যাটারি ভাই, এটা আসলে হিউজ। আর ডিসপ্লেটা দেখো, ডিসপ্লেটা একদম খুবই সুন্দর। অনেকটা রাউন্ড শেপ ডিসপ্লে প্লাস কি ন্যানো চিন বেজেল প্লাস সিমেট্রিক্যাল, যেটা কিন্তু এক কথায় অসাধারণ ইমপ্রেসিভ। হ্যাঁ, ডিসপ্লেটা আসলে সুন্দর, বেশ কালারফুল। তো চলো ভিডিও প্লে করি। এর থিকনেস 8.5 মিলিমিটার, ওজন দিক থেকে 226 গ্রামের মতো, একদম ক্লিন একটা লুক। রেডমি নোট 14 অ্যান্ড 15 এর কম্পেয়ারে ওইগুলোয় রাউন্ডেড ক্যামেরা মডিউল ছিল, আর এইটাই পিল শেপ। আর এখানে আইপি রেটিং ও ডিউরেবিলিটি বাড়ানো হয়েছে। এখানে থাকছে 3 টাইমস অফ ড্রপ রেজিস্ট্যান্স সহ IP68 অ্যান্ড 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা আসলে ভালো, মানে যেটা IP68 and 16 এটা আসলে একটা ভালো রেটিং, স্ট্যান্ডার্ড রেটিং বলতেই পারো। ফোনটা যদি পানিটাতে পড়ে যায় তাহলে তো ফোনটা কোনো সমস্যা হবে, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো ভিডিও প্লে করি। যেটা এই ফোনটাকে 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন সুরক্ষিত রাখবে। সেটাই। তো এই ফোনটাকে আপনি এর প্রিভিয়াস জেনারেশনের থেকে অনেক বেশি ডিউরেবল ও স্ট্রং বলতে পারেন। এর ডিসপ্লে প্রোটেকশন করছে গোরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটা দেখতে একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের। স্ক্রিন বেজেলস এভারেজই বলা যায়, প্রাইস বিবেচনায় ঠিকঠাক। এর স্ক্রিন টু বডি রেশিও 89.5%। এছাড়া একটা 6.83 ইঞ্চি 1.5K অ্যামোলেড প্যানেল, হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, একদম স্মুথ একটা ডিসপ্লে। এর বাইরে এখানে হাইয়েস্ট PWM ডেমিং দেওয়া হয়েছে 3840 হার্জের। তো লো লাইটে ভিজিবিলিটি অনেক বেটার হবে। ডিসপ্লে ব্রাইটনেস 3500 নিটস পিক আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস। ওকে, মানে 1800 নিট FBM ব্রাইটনেস, যেটা আসলে ঠিকঠাক আছে অবশ্যই। মানে তুমি আউটডোরে কি মানে ফোনটা মানে স্ট্রাগল ফ্রি কি ফোনটা ইউজ করতে পারবে, তোমার ডিসপ্লেতে কোনো ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, যেটা আই থিঙ্ক বেশ গুড। হ্যাঁ, চলো 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 ভিডিওটি প্লে করি।
মুড, অনেক ব্রাইট একটা ডিসপ্লে, আউটডোর ইউজের জন্য একদম পারফেক্ট। এছাড়া সেটাই বললাম। নেটফ্লিক্সে এইচডিআর কন্টেন্ট ইজিলি প্লে করা যায়, অনেক কালারফুল একটা ডিসপ্লে। এটাকে আপনি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম 10 আউট অফ 10 রেটিং করতে পারবেন। ওকে। ক্যামেরা সেকশনে এই ফোনটার ব্যাক সাইডে থাকছে দুইটা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এরপর একটা কালার টিউনিং সেন্সর, আর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটা শুটার, যেটা বর্তমানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমার কাছে ডাউনগ্রেডই মনে হয়েছে। অবশ্যই। আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারতো। এখানে তো ক্যামেরাতে মনে হচ্ছে কস্ট কাট করেছে, এটা কোনো আল্ট্রাওয়াইড পাচ্ছি না বা কোনো টেলিফোটো পাচ্ছি না। মানে বাংলাদেশে যখন ফোনটা আসবে 35 থেকে 40-এর মধ্যে ফোনটা হবে দাম, দেখো। বাট যদি ওই প্রাইসের মধ্যে যদি ফোনটা আসে তখন কি এখানে একটা আল্ট্রাওয়াইড দেওয়া অবশ্যই দরকার ছিল, অবশ্যই আল্ট্রাওয়াইড দেওয়ার দরকার ছিল, বাট সেটাও দেয়নি। আর 8MP মানে সেলফি ক্যামেরা, এটা আসলে কতটা মানে কি ভালো হবে সেটা জানি না, দেখলে ছবি কোয়ালিটি দেখলে হয়তো বুঝতে পারবো। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাক সাইডের কিছু পিকচার স্যাম্পল যদি আপনারা দেখেন, ইনডোরের লাইটিং কন্ডিশনে মেইন ক্যামেরার যে ফটো সেটা অনেক বেটার ফিল দেয়। হ্যাঁ, অবশ্যই খুবই ভালো। কালার শার্পনেস, ব্যাকগ্রাউন্ড ডেপথ, মানে ছবি কোয়ালিটি দেখো, খুবই কালারফুল ছবি দিচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ বলতে পারে এগুলো। তো অবশ্যই ছবি মানে কালারফুল ছবিগুলো কি খুবই কালারফুল, দেখতে খুবই সুন্দর লাগছে, বেশ ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। অনেক বেটার ক্যাপচার করে। তবে এখানে একটা আলট্রা ওয়াইড ও টেলিফটো আমার কাছে মিসিং মনে হচ্ছে। এটা তো আগেই বললাম। Xiaomi যদি এটা দিত তাহলে আরো বেটার আউটপুট আসতো। আই থিংক 30,000 টাকা বাজেটে এটা Xiaomi দেওয়া উচিত। বাকি ফ্রন্ট সাইডে পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে, ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 1080p 30 fps পর্যন্ত, Seriously? সেম 1080p 30 fps পর্যন্ত। মানে ভিডিও রেকর্ডিং করবো আমরা 1080p 30 fps, এটা কিন্তু আসলেই কম। মানে একটা ফোনের মধ্যে আমরা 4K পাচ্ছি না, 4K ভিডিও শুট করতে পারবো না, তাও আবার 35,000 প্লাস টাকা ফোন, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই হতাশার একটা ব্যাপার। এখন মানে 1000-এ বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা আসলে হতাশ করবে, কারণ অ্যাটলিস্ট 4K দেওয়া উচিত ছিল, বাট তারা ভিডিওতে পুরোপুরি একদম খেয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। তো চলো ভিডিওটি প্লে করি। এছাড়া বেসিক কিছু ক্যামেরা ফিল্টার্স ও এআই ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো অনেক ইউজেবল, আপনার পছন্দ হবে আশা করি। তো এই পর্যন্ত তো মোটামুটি সবকিছুই ঠিকঠাক রয়েছে, বাট হোয়াট অ্যাবাউট পারফরমেন্স? এই ফোনটা থাকছে স্ন্যাপড্রাগনের 6th Gen 5, যেটা 4nm বিল্ড। এই প্রসেসরটাকে আপনি 30,000 টাকা বাজেটে গুড এনাফ বলতে পারেন। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। সিপিইউ থ্রটলিং এ গ্রিন লাইন 80%, PUBG গেমটা 90 fps এ প্লে করা যায়। তবে স্পেশাল হলো এই ফোনটা থাকছে একটা ভেপার কুলিং চেম্বার, যেটা থার্মালস ও হিটিং কন্ট্রোল করে। সো গেমিং এর সময় একদমই গরম হয় না। এভারেজ 90 fps এ সকল গেমস গুলোই প্লে করতে পারবেন। হ্যাঁ সেটাই, 6 Gen 5 হলো এটা অবশ্যই একটা অ্যাভারেজ কোয়ালিটি মিড রেঞ্জের একটা চিপসেট বলতে পারো, মানে মিড রেঞ্জের যে এরকম একটা চিপসেট, ঠিক আছে, তো বলতেই পারো এটা অবশ্যই একটা ভালো চিপসেট দিয়েছে, ভালো এসওসি। বাট এটা দিয়ে তুমি রেগুলার গেমিং করতে পারবে, সমস্যা না। বাট যারা হেভি গেমার আছো তাদের জন্য আবার সমস্যা, কারণ হেভি গেমিং এর জন্য এই ফোনটা ঠিকঠাক হবে না। বাট রেগুলার গেমিং করতে পারো, পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলতে পারবে, সমস্যা নাই। তো যেটা আসলেই ভালো। আর রেগুলার কাজ, মাল্টিটাস্কিং এগুলো কি অনায়াসে করা যাবে, এটাও ভালো, খারাপ না। তো ওভারঅল এটা বলা যায় রেগুলার কাজ বা রেগুলার গেমিং এর জন্য ঠিকঠাক আছে, বাট হেভি গেমিং এর জন্য বা হেভি লোডের জন্য কি ফোনটা আবার ঠিকঠাক হবে না। তো চলো ভিডিও প্লে করি। পারফরমেন্সের দিক থেকে এই প্রাইস সেগমেন্টে এই ফোনটাকে ওকে বলা যায়। এর বাইরে ডে টু ডে লাইফ ইউজ, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট। এর বেস ভেরিয়েন্ট শুরু 8GB 128GB স্টোরেজ থেকে, সাথে র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটা রান করছে HyperOS 3 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 3 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটস এবং 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট, যেটা মোটামুটি বলা যায় স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বাট 4 বছর যদি এই অ্যান্ড্রয়েড আপডেট দিত তাহলে আসলেই ভালো হতো, বা 3 ইয়ার্স এটা খারাপ না, ঠিক আছে, এটা আসলেই মানানসই। তো চলো ভিডিও প্লে করি। একদম ক্লিন একটা ইউআই, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেটাকে আনইনস্টল করা যায়। এছাড়া এই ফোনটার ব্যাটারি সেকশনে যেমনটা বলেছিলাম, অনেক বড় ব্যাটারি দেওয়া হয়েছে 9000 mAh এর, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ, ব্যাটারি কম্বোটা বলা যায় এই বাজেটে ঠিকঠাক আছে, মানে 67 ওয়াট ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অবশ্যই। প্লাস কি 9000 mAh বিশাল বড় ব্যাটারি, যেটা আই থিঙ্ক তোমার 1.5 থেকে 2 দিনের মতো অনায়াসে ব্যাকআপ দেবে, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন রেগুলার ইউজার 2 থেকে আড়াই দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মানে রেগুলার মানে যদি তুমি নরমাল ইউজার হও তাহলে 2 থেকে আড়াই দিন, যেটা কিন্তু আসলে হিউজ। আর যদি মোটামুটি হেভি ইউজ করতে তাহলে 1.5 থেকে 2 দিন বা 1 থেকে 1.5 দিন এরকম পাবে, যেটা কিন্তু আসলে বড় খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ধরে নেন ওভারঅল এই ফোনটা আপনাকে একটা নেক্সট লেভেল পারফরমেন্স দিয়ে থাকবে, বিকজ Xiaomi এখানে পাওয়ার ডিপার্টমেন্টে অনেক কাজ করেছে। যেমন এই ফোনটার প্রসেসর এবং ব্যাটারি, হ্যাঁ ক্যামেরাও ভালো, বাট এদের মতো বেস্ট না। তবে রেগুলার ইউজে ঠিকঠাক চলে যাবে, আই মিন কোনো জায়গায় আটকাবে না। আর এটা যেহেতু এই ফোনটার একটা ফার্স্ট ইমপ্রেশন, অতটাও গভীরে যাওয়া হয়নি। গ্লোবাল মার্কেটে এই ফোনটা হয়তো নেক্সট মান্থের মধ্যেই লঞ্চ করবে, তারপর অবশ্যই আমরা এই ফোনটার একটা ফুল রিভিউতে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি Redmi Note 17 Pro 5G স্মার্টফোনটা কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করে দিলাম আমরা। তো আমরা দেখে নিলাম Redmi Note 17 Pro 5G এর একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। এটা অবশ্যই ফার্স্ট ইমপ্রেশন, মানে কি, মানে এটা রিভিউ ভিডিও বলা যায় না। ফার্স্ট ইমপ্রেশন দেখলাম, সেটাকে আমরা রিয়েট করলাম, ঠিক আছে। তো ফোনটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল, তো এটা অবশ্যই ফোনটা দেখতে খুবই সুন্দর। প্রথমত যদি এর মানে পজিটিভ সাইনের কথা বলি, তাহলে অবশ্যই ডিজাইন কোয়ালিটি বা এক কথা অসাধারণ, মানে ডিজাইনটা আসলে সুন্দর, প্লাস কি ডিসপ্লেটা বেশ সুন্দর। বাট এখানে যদি একটু কমতির কথা বলি, তাহলে অবশ্যই তারা ক্যামেরাতে পুরোপুরি একদম কি কস্ট কাট করে দিয়েছে, কস্ট কাট করেছে, বাট কস্ট কাট করে দিয়ে তারা কিন্তু কস্ট কমাতে পারলো না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো একটা আল্ট্রাওয়াইড অবশ্যই দেওয়া দরকার ছিল, বাট তারা সেটাও দেয়নি, যেটা আসলে সমস্যা। আর 8MP সেলফি ক্যামেরাটা মানে ছবির কোয়ালিটি কীরকম সেটা তারা এখনো যায়নি, গভীরটি জানি, তো আমরা দেখতে পাইনি, সেই এই আর কি। বাট ওভারঅল একটা আল্ট্রা মানে সেন্সর দিলে আসলে ভালো হতো। আর ভিডিও যদি আমরা 4K 30fps যদি ভিডিও শ্যুট করতে পারতাম, তাহলে কি ভালো হতো, ঠিক আছে। বাট সেটা তারা কি করতে পারেনি, যেটা আসলে একটা হতাশার ব্যাপার। তো এই হলো আজকের ভিডিওর ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।